এদিকে ডক্টর ইউনূসকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। সেনাপ্রধান শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্প এক হয়ে ইউনূস সরকারের উপর উঠে পড়ে লাগে। অন্যদিকে বিএনপি এবং জামাত বিশাল সুযোগ পায়। সমন্বয়ক উপদেষ্টারাও কঠিন চিন্তায় আছেন। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, আর যারা সমন্বয়ক ছিল ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ পালাইছে, সার্জিস পালাইছে, তারপরে নাহিদ, সবাই পালিয়ে চলে গেছে। আর স্বৈরাচার হাসিনা দেশে ঢুকতেছে, আজকে বাংলাদেশে ঢুকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি, বিকেলে একটা গাড়ি। অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা। যে কোনো সময় ফুরুত করতে পারেন, যে কোনো সময় উড়াল দিতে পারেন, যে কোনো সময় চলে যেতে পারেন। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগ। ট্রাম্পের ভয় ইউনূস মিয়া পেয়ে গেছে। কোথায় যাবেন ইউনূস? যেখানেই যান বাংলাদেশে ফিরছেন না, এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায়। দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইব, বাস এই দিনটার আশায় রয়েছে প্রতিটি সমন্বয়ক। তারা ভাবে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, কিন্তু এরা হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে 47 সালের দল। এই দলটার কোটি কোটি জনগণ আছে, কোটি কোটি ভোটের অধিকারী এই দল। দিন যতই যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। দেশের অবস্থা বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত, উপদেষ্টা, সমন্বয়ক আরও যারা রয়েছে তাদেরকে নিয়ে অনেক অদ্ভুত তথ্য বেরিয়ে আসছে। সেই তথ্যগুলো দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গেছে। গাইজ, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাতের কি হয় এবং তারা সর্বশেষ কি বক্তব্য দেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষরা কি বলতেছে, সবকিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি, ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি যে ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে এই বিষয়গুলোকে নিয়ে। এই যে পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে, আহ্বায়ক যিনি, নাসির উদ্দিন পাটোয়ারি, নামটা চিনেন তো? এমন এমন বক্তব্য তিনি দেন, তার এই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাছে, মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে। আজকে যে বক্তব্য দিয়েছেন, কোনো দলের নাম মেনশন করেন নাই। তা আমরা যখন কথা বলি তখন বলে যে ভাই আমরা কি মেনশন করছি? তবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে বোঝে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্যবিরোধী, কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে। আজকে বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে। তো শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? পতন হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে, রাইট? বিএনপি তো ক্ষমতায় নাই, তো যেহেতু ক্ষমতায় নাই তাদের পতন হওয়ার সুযোগ নাই, পালানোর সুযোগ আছে, পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও তোলপাড়। সে বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয়, তো কে চাচ্ছে না বিচার আর সংস্কার ইস্যুতে একটু বিপরীত ভূমিকা রাইট নাও, পরে চাচ্ছে, এটা হচ্ছে বিএনপি। জামাতও বলছে আগে সংস্কার জরুরি, তাহলে আর কোনো দল নো, বলছে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন। আর এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন ৭২-এর সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়, তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন। আপনার গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে। তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে।
গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে 24-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে, মায়েদের কথা থাকতে হবে, নারীদের কথা থাকতে হবে। তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আমরা সবাই এক হতে হবে। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি। আবার ওই সমাবেশেই একজন বলছেন এদেশে মুজিববাদ জিয়াবাদ কোনো কিছুই রাখবো না, থাকবে না। সেটা আলাদা ভিডিও দিছি, দেখে নিন। ইভেন আপনার প্রোক্লেমেশন অফ জুলাই সেটার গুরুত্ব তারা তুলে ধরেছে। তারা বলছে যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনার আমরা যদি দেখি যে মানে এই মুহূর্তে এই যে বক্তব্যগুলো আসছে একের পর এক, পোলাপাইন মানুষ, শরীরে রক্ত গরমের কারণেই তারা কিন্তু পারছে। আবার এই সমাবেশ থেকে আরেক ছেলে বলছিল 17 বছর কই ছিলেন, খাটের তলায় লুকাইছিলেন, আমরা বুলেট খাইছি, খাইয়া আপনাদেরকে আজকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে। আবার বিএনপি বলছে 20 দিনে তোমরা কি সব করে ফেলছো? 17 বছর বিএনপির নেতাকর্মীরা জেল খাটছে, মামলা খাইছে, হামলা খাইছে, তোমরা তখন ছাত্রলীগের সাথে বৈশা সিঙ্গাড়া খাইছো, সমোসা খাইছো, হ্যাঁ পেপসি খাইছো, তোমরাও তো এগুলা করছো। পরে দিয়ে তোমাদের কোটা আন্দোলন থেকে পিছনে 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 ব্লা 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 অ্যান্ড সরকার পতন। এই যে পাল্টাপাল্টি বিরোধী বক্তব্য কার জন্য কল্যাণ করছে? আওয়ামী লীগের জন্য। দিন শেষে সমীকরণটা এরকম হইলেও আমরা আশ্চর্য হব না যে কখনো বিএনপি রাজপথে নামলে পরিচয় দিয়া হোক, পরিচয় না দিয়া হোক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামবে। বিপরীত টিমটাকে জামাত এবং বৈষম্য বিরোধীরা একটা টিম, কিন্তু কোথাও না কোথাও সবাই এটা আমরা দেখছি, বুঝতেও পারছি। সো এইভাবে পাল্টাপাল্টি অবস্থান নিলে বা বিএনপিকে টার্গেট করলে বা বিএনপিও যেভাবে টার্গেট করছে, আমি দেখছি যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং এটা অনিবার্য হয়ে উঠছে সামনের দিকে। যে পরিস্থিতিটা আমরা দেখছি দুই পক্ষ থেকে, যদি রাজপথে নামার ঘোষণা দিয়াই বসে, আপনি দেখবেন যে ওই দিন আসলে কি হয় বাংলাদেশে। এখন কোন পথে আসলে যাচ্ছে, হঠাৎ করে পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে গেছে। দুই একজন ছাত্রের কয়েকটা কথা, আবার বিএনপির নির্বাচন ইস্যুতে অনড় অবস্থান, যে সংস্কার এত বেশি দরকার নাই, কোনো রকমে করে দিয়া দেন। ছাত্ররা মনে করছে যদি এখন দিয়েই দেই, এই জীবনে এই দেশে আর সংস্কার হবে না। ইভেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভয়, মানে শঙ্কিত। তো তাদের তো জীবনের লড়াই। ছাত্ররা গতকালকে সমাবেশে বলছিল যে আমাদের তো ভাই মানে দেশ ছেড়ে পালাইতে হবে। তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না, যার কারণে বলতেছে জিয়াবাদও চাই না। আমি জানি না। এখন ভারতীয় কৃষককে ধরে রাখার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়, তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা। এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কি আচরণ করা উচিত। তারা মনে করেন আপনারা, যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল, সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি। ওই দিন যদি প্রতি উত্তর দিত, ওই দিন যদি একটা বিএসএফকে ফালাই দিতে পারতো, তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না। আজকে বছরের পরে বছর ইন্ডিয়া কাঁটাতার দিয়ে গেছে জিরো লাইনে, অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে 300 মিটারের মধ্যে কাঁটাতার দেওয়া যাবে না, অর্থাৎ কোনো দেশ কাঁটাতার দিলে 150 গজ দূরে দিতে হবে। অথচ তারা জিরো লাইনে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে, এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য, নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাঁটাতার দেবে। আমার কথা, শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে, সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতজানু আচরণ করবে? তার চাইতে ওই কৃষক ভালো, যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে, বাংলাদেশের কৃষককে উঠাই না যাওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে, বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে। আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা, যখন থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছি, তখন থেকে আমরা কি কি পেলাম? এই যে অনেকে বলে না, আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি, ভারতের পণ্য বয়কট করি। ভাই, হিসাবটা তো বুঝতে হবে। আমার এখানে $18 বিলিয়ন আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তার $12 বিলিয়ন ভারতে চলে যায়। এর মধ্যে এই যে 2023-এর সময় থেকে আমরা যখন আগ্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম, 2024-এ এসে এইটা $10.2 বিলিয়ন রূপান্তরিত হলো। এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, তখন এটা $5.99 বিলিয়নে রূপান্তরিত হলো। এইবার আমারে বলেন, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে? আমাদের কোম্পানি, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলতো না।
সেগুলো ভালো চলছে, এইটা যারা বোঝে না তাদেরকে আমরা কী দিয়ে বোঝাবো? আমরা সবাইকে আহ্বান জানাই, ভারত ইস্যুতে নতজানো করার কোনো সুযোগ নাই। আপনারা শিখবেন কার কাছ থেকে? বাবর ভাইয়ের কাছ থেকে শিখবেন। আপনারা কার কাছ থেকে শিখবেন? ইলিয়াস ভাইকে দেখে শিখবেন। ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই? সাংবাদিক ইলিয়াস ভাই তো আমরা শিখবই, কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক নদীর উপরে টিপাই মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন, নিহত হয়েছেন। সে আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি, আমাদের বিডিআর আমাদের বিজেপি যদি শিক্ষা নিতে না পারে, তাহলে আর কিছু করার নাই। এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব সীমানা কেন্দ্রিক আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছিল, আমাদের জনগণকে সবাই স্যালুট দেন একবার। বিজেপিকে বলবো জনগণের কাছ থেকে শেখেন। তাদের মধ্যে যে জ্বালা, দেশের জন্য যে জ্বালা, এই জ্বালা আপনার মধ্যে জ্বলান। এবং সরকারকে বলবো দ্রুত এই বিজেপি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন। বর্ডার গার্ড এটা কোনো টেকসই এবং জুতসই নাম না। বাংলাদেশ রাইফেলস এটা হলো জুতসই নাম। এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইতো, আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চৌকিদার হিসেবে বিবেচনা করছে বিএসএফ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওরে আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি, গুজবের মাধ্যমেই কেটেছে গত 16টি বছর আওয়ামী লীগের। মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ। তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে। গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন, কমপক্ষে 50টার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ। একদিন 0 পয়েন্টে আসে, একদিন চট করে চলে আসে, একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে, একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায়, সেনাবাহিনী প্রধান পালিয়ে যায়, সেনাপ্রধান দায়িত্ব নিয়ে নিবে, কু হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা পালাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদেশে তারা বাড়ি করছে, পাসপোর্ট করছে, রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব। সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে, কু হচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে, ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে, উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে। কি পেলেন সকালবেলা? এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা শরম নাই, এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের শরমও করে না। ওদের যে পেজ, ওদের যে ফলোয়ার, ওদের যারা লোক, তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে। আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি, তিনি হচ্ছেন আরাফাত। এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন, যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন, কিন্তু কাটচুট করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণও করেছে, যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন। সেই আরাফাত আজকে বলছে, গুজববাজ আরাফাত, যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। বলে কে? চোর, টাউট, গুন্ডা, খুনি আরাফাত। এই যে টাউট, এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে। ওরে আরাফাত, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে, যে বেশি কম ভোট পাবে, একটু কম পাবে, সে বিরোধী দল হবে, ওদেরকে বিচার করতে হবে, জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে। ওরে মামু বাড়ির আবদার, খুনির ঘরের খুনি, তোর আবার নিরাপত্তা, তোর আবার ভোট, তোর আবার নির্বাচন, তুই কোত্থেকে সাহস পেয়েছিস? তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস, তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না। তবে আমি 24 ঘন্টা সময় দিলাম আরাফাতকে, আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর, তুই তো নির্বাচন করবি, পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও। তোমার যদি শক্তি থাকে, তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে, তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন? এই ঘৃণিত অপসংস্কৃতির লোক, এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো, কিভাবে তোরা আজকের এইরকম করে কথা বলিস, যেই কথাগুলোর সাথে গত 2-4 মাস আগে
এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি 6-7 মাস আগে, সেই সময় লজ্জা করে নাই 2000 মানুষকে হত্যা করতে, গুম করতে, খুন করতে? এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে, শরম আছে, লজ্জা আছে এই বেহায়াদের। এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে। কি চিন্তা করে দেখেছেন? এই গুজববাজরা হচ্ছে সকাল সন্ধ্যা এই কথাগুলো বলে। এখন আপনারা বলতে পারেন বলে কেন? হ্যাঁ বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর অ্যাক্টিভ ইন পলিটিক্স। তারা এখন পলিটিক্সে অ্যাক্টিভ আছে। যারা হারিয়ে গিয়েছে, যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যাদেরকে কেউ খুঁজে পায় না, এমনকি আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্জুদের সময় 3 থেকে 4 জন মিলে একটা মিছিল করে তার মধ্যে আবার 2 জন পিছনে তাকায়, বারবার এরকম তাকায় কেউ আসছে কিনা দেখে। তো যারা তাহাজ্জুদ গুজারির মিছিল করে আবার সেখান থেকে 2 জন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা, তারা নাকি বাংলাদেশে আসবে, নির্বাচন করবে, আবার তারা বলছে যে এটা করতে হবে, সেটা করতে হবে। তোমার এই ষড়যন্ত্র, তোমার এই বক্তব্য, আমি অবাক হয়ে যাই। এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয়, এটাও আমার কাছে ঘৃণা লাগে। কতটা অভিশপ্ত এগুলো। আচ্ছা বলেন তো, আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি বলে, আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো। তো এই যে পটাশ গুলো যে কথা বলে, কোত্থেকে বলে? ও যদি মায়ের সন্তান হয়, বাবার সন্তান হয়, ও আমি লাইভ করছি, আপনারা জানেন, যখন যেখানে বসে লাইভ করছি, আওয়ামী লীগেরা বলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায়, আমি এখন অস্ট্রেলিয়ায়, আমি এখন আপনার কি বলে তুরস্কে, আমি এখন অমুক জায়গায়, বলি নাই? তোরা কোথায় আসছিস বল? তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস, বল যে আমি ভারত থেকে বলছি। তুই যদি এখন কয়েকদিন আগে একটা ভিডিও লাইভ দেখতেছিলাম, আরাফাত লাইভে এসে কথা বলছে, আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে, আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী। এখন কি ভাষায় গালি দেব? ও কার তথ্যমন্ত্রী? ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী? ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য। আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। অপরদিকে কঠিন করেছে ভারত সহ, চায়না সহ, মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য। আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য স্পেশাল সুবিধা দিতে চা ডোনাল্ড ট্রাম্প, এবং নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, জনাব ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা শুনে আসছিলাম আওয়ামী লীগের প্রপাগান্ডাগুলা। তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন যে ভারত থেকে, ভারতীয় বাংলা মিডিয়াগুলা থেকে, ভারতীয় ইংরেজি মাধ্যম এবং উর্দু, হিন্দি সহ ভারতীয় বিভিন্ন মিডিয়াতে তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছিনিয়ে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থাকতে দিবেন না, আর শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন। এই প্রপাগান্ডাগুলা যে মিথ্যা, তখন আমরা বলার পরেও আপনারা অনেকটা চিন্তিত ছিলেন, প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সুবিধা থাকার কারণে, ভালো সম্পর্ক থাকার কারণে হয়তোবা ভারতকে প্রাধান্য দিতে গিয়ে আবারও বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগের দুঃশাসন চাপিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প। এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হিলারি ক্লিনটন সহ ডেমোক্রেটিকদের সাথে ভালো সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্প বেজার হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবেন, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, এই সকল প্রপাগান্ডা আজকে মিথ্যায় পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে। অপরদিকে বাংলাদেশের পাশে যেই দেশটি বাংলাদেশকে চিবিয়ে রাখার জন্য, গলা টিপে টিপে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে, সেই ভারতকে চায়না আজকে যে নিউজটি দিয়েছেন, ভারত মহাসাগর দখল করে নিচ্ছেন চায়নার নৌবাহিনী। প্রিয় দর্শক, চায়না এখন ভারত মহাসাগর দখল করে তারা তাদের নিজের জায়গা বলে দাবি করছেন, আর ভারত এখন অসহায়ের মতো কাতরাচ্ছে। না আমেরিকা তার পাশে আছে, না চায়নার দুশ্মনী বা চায়নার প্রতিযোগিতায় তার হাতে কোনো সহযোগিতা আছে। রাশিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে না কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের সিম্পিতি। নরেন্দ্র মোদীর এই অপকর্ম আজকে রাশিয়া, চায়না, আমেরিকা সহ সবাই জেনে ফেলেছে যে নরেন্দ্র মোদীর কুকীর্তির কারণে বাংলাদেশের রাজনীতিতে ওই সমস্ত দেশগুলো বিতর্কিত হচ্ছিলেন। তাই রাশিয়া নিজেকে পরিষ্কার করার জন্য বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেটা যাতে করে কন্টিনিউ করতে পারে রাশিয়া, সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য সেদিন তাদের অ্যাম্বাসেডর দৌড়িয়ে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এবং বলছেন যে রাশিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সহযোগিতা করে পাশে থাকতে চায়। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আজকে পরিষ্কার যে চায়না বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে
রাশিয়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে। আজকের ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় আমরা বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করবেন তাদের বুঝে শুনে বিরোধিতা করা উচিত। বিশ্ব মোড়লরা, বিশ্বের শক্তিশালী দেশগুলা যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক রাখছে, তাহলে আপনারা কার বিরোধিতা করছেন সেটা বুঝে শুনে করুন। সুইজারল্যান্ডে একদিনেই 13টির বেশি বৈঠক সেরেছেন ডক্টর ইউনূস। দর্শক, মানে এই খবরটি যখন সামনে আসে তখন মনে পড়ে বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার সময়কার কথা। একটা বৈঠকের জন্য 10 দিন, 12 দিন, 15 দিন, মানে এটাকে একটা মানে বিনোদনমূলক একটা সফরে তিনি পরিণত করেন। মানে প্লেন ভর্তি করে স্পেশাল ফ্লাইট নিয়ে যান পরিবারের সমস্ত সদস্যরা, এবং বিদেশে যে যেখানে থাকেন সব জড়ো হন, এবং রীতিমতো একটা মজমা শুরু হয়। একটা বৈঠক করেন বা 2টা বৈঠক করেন, গুরুত্বহীন বৈঠক, কোনো দ্বিপাক্ষিক কোনো বৈঠক না, সাইড লাইনে এর ওর সাথে দেখা করেন, ওইটাকে ফুলায় ফাপায় বলা হয় একটা বিশাল বৈঠক করছেন, তারপরে শেষ। তারপরে হলো তার দলের নেতা কর্মী পরিবার এই মার্কেটিং, সিটিং, মিটিং এইসব দিয়ে সময় কাটান, রাষ্ট্রের অর্থের অপচয় হন। আমার বারবার একটা ইচ্ছা জাগে যে অন্তত সরকার প্রকাশ করুক যে শেখ হাসিনার সফরে, একটা সফরে কত খরচ হতো রাষ্ট্রের। সেই তুলনায় দেখেন ডক্টর ইউনূস এখন যেখানেই যাচ্ছেন, যে সামিটেই যাচ্ছেন, সেখানে আলো ছড়াচ্ছেন। সেখানকার প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেছেন, সংবাদ সম্মেলন করছেন কত হাস্যোজ্জ্বল ভাবে, এবং সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তার বক্তব্য। আর আমাদের আগের যখন কি সরকার প্রধান শেখ হাসিনা বলতেন, মানে একটা হাসাহাসি হতো, প্রশ্ন করে একটা, উত্তর দেয় একটা, মানে এবং তার যে ইংরেজি বচনভঙ্গি এগুলো নিয়ে মোটামুটি হাসি তামাশা সৃষ্টি হতো। কিন্তু সাবলীল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সবাই তার বক্তব্যগুলোকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে, এই জন্য মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনে অনেক সবাই ছাত্র হয়ে যায় আর শিক্ষক হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং একদিনেই 13টা বৈঠক সেরেছে। চিন্তা করেন তার এই বয়সে কি পরিমাণ কর্ম উদ্দীপনা, যে 13টা বৈঠক সেরেছেন, এবং গুরুত্বপূর্ণ বৈঠক। প্রেস কনফারেন্সে তার সরব উপস্থিতি নিশ্চয়ই দর্শক দেখেছেন। খবরে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই 13টির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ডক্টর ইউনূস এই বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কার্যক্ষম করতে চান। চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে 2টো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব। তিনি বলেন, চট্টগ্রাম কার্যক্রম হলে তার নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে। মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে। এর আগে 4 দিনের সফরে 20 জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন। সফর শেষে 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা। এর মধ্যে দেখেছেন জার্মানির চ্যান্সেলর সাথে বৈঠক করেছেন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে কথা বলেছেন, আরো গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলেছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার সাইড লাইনে বৈঠক হয়েছে, একটার পর একটা বৈঠক, বিরতিহীন বৈঠক। এবং সমস্ত বৈঠকগুলোতে তিনি বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে সেই গণঅভ্যুত্থান সংঘটিত হলো এবং 15 বছরের যে দুঃশাসন, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। এবং সামনে বাংলাদেশ কি ধরনের রূপান্তর চান সেগুলির ব্যাপারেও তিনি আর্থিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সহ অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে কথা বলেছেন। এমনকি আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিশ্ব সরকার সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে তাকে এবং 3 উপদেষ্টাকে, যাতে তারা শুনতে চান বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন কাহিনী কিভাবে সংঘটিত হলো। তার মানে হচ্ছে এর আগে যে জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও দেখেছেন যে জো বাইডেনের সঙ্গে সাইড লাইনে ব্যতিক্রম নিয়ে একটি বৈঠক করেছেন, যা কখনই হয় না, তার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। তারপরে মার্কিন যেই পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তার সঙ্গে অ্যান্থনি ব্লিংকেন, তার সঙ্গে বৈঠক করেছেন, একের পর এক বৈঠক করেছেন। অর্থাৎ যেখানে তিনি যাচ্ছেন সেখানে সর্বস্তরে সবার সঙ্গেই কিন্তু বৈঠক করছেন। শুধু তার সাথে কম্পেয়ার করেন আমাদের সেই সাবেক শেখ হাসিনার সফরগুলো থাকতো দীর্ঘ, লম্বা, কিন্তু ফলাফল থাকতো শূন্য, 1-2টা বৈঠক এবং খুব গুরুত্বহীন বৈঠকগুলি থাকতো এবং সেটাকে ফুলায় ফালায় প্রচার করা হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা বৈঠকের খবরগুলি ফলাও। ডক্টর ইউনূস সরকার কি জামাত শিবির ও শিক্ষার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছে বিপদে পড়ে? অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দর্শক, বিএনপি যা শুরু করেছে, আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগকে ডেকে আনছে, আওয়ামী লীগের সব ইনগ্রিডিয়েন্টস, কালচারাল এস্টাবলিশমেন্ট সব বিএনপির মাধ্যমে এখন রক্ষা পাচ্ছে, প্রোটেক্টেড হচ্ছে। আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি, 72 সংবিধানকে বিএনপি বাঁচিয়ে দিচ্ছে। এর চাইতে আওয়ামী পুনর্বাসন আর কিছু হতে পারে না, মুজিববাদ পুনর্বাসন আর কিছু হতে পারে না। চুপ্পুকে বাঁচিয়ে দিয়েছে সরাসরি আওয়ামী লীগ, সেই চুপ্পুকে রেখে দিয়েছে। চুপ্পু বহাল তবিয়তে বঙ্গভবনে বসে তাদের কার্যক্রম চালাচ্ছে। ডেফিনেটলি বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে কথাও বলছে,
কেনই বা কথা বলবে না? শেখ হাসিনার লোক না? চুপ্পুকে রাষ্ট্রপতি কে বানিয়েছে? হ্যাঁ, তার আইনি সীমাবদ্ধতার কারণে চাইলে অনেক কিছু করতে পারে না, কিন্তু তার মন তো আওয়ামী লীগের জন্য কাঁদে, অথবা যোগাযোগ তো ঠিকই রাখে, রাষ্ট্রে অনেক স্পর্শকতার তথ্য তো ঠিকই শেখ হাসিনা কাছে দেয়। দর্শক, বিএনপি দেশে এখন অরাজকতা সৃষ্টি করছে। বিএনপির ছত্রছায়ায় ফেসিবাদের দোসররা জেগে উঠছে। এমনকি গোপন তথ্য ফাঁস হচ্ছে যে বিএনপির সাবেক এমপি তারাই ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং যার পুরস্কার হিসাবে তারা রাজুকের প্লট বরাদ্দ পেত, 10 কাঠার প্লট বরাদ্দ পেত। পাপিয়া, হারুন, এরা এগুলো সুবিধাভোগী ছিল। দর্শক, উকিল আব্দুল সত্তার সম্ভবত মারা গিয়েছে। তো এখন এই পরিস্থিতি, দেশের পরিস্থিতিতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং বিএনপি জয় বাংলা স্লোগানকে তারা ধারণ করা শুরু করেছে যে না, জয় বাংলা এটা খারাপ কিছু না, এটা আওয়ামী লীগের না, এটা সবার, এটা মুক্তিযুদ্ধে, এটাকে সম্মান করতে হবে। মাহফুজ আলম ডক্টর ইউনূস সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের রাজনৈতিক উপদেষ্টা সম্ভবত, যদিও তার কোনো নির্দিষ্ট দপ্তর নেই। মাহফুজ আলম লিখেছেন, জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি, কিন্তু গণহত্যায় জড়িত ফেসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে? যাবতীয় দেশি বিদেশি স্যাবোটাজের পেছনে তারা আছে। তাদের নিয়ে কথা বলুন, তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন। দেখেন, এই যে স্যাবোটাজ করছে, সচিবালয় অগ্নিকাণ্ড থেকে শুরু করে, এগুলো তো সরকার স্বীকারই করছে না। সরকার অনেকবার বিপদে পড়েছে, জামাত শিবির শিক্ষার্থীরা উদ্ধার করেছে। আনসার লীগ সচিবালয় দখল করতে চেয়েছিল, শিবিরের ছেলেরা শিক্ষার্থীরা গিয়ে আনসার লীগকে দাওয়া করেছে। রিক্সা লীগ, অটো শ্রমিক লীগ, ডাক্তার লীগ, জামাত শিবির শিক্ষার্থীরা সমাধান করেছে। এই সরকার পারেনি। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছুই সমাধান করতে পারেনি, জামাত শিবির সহযোগিতা করছে। এই কারণে এখন আবার জনগণের সহযোগিতা আছে। জনগণের সহযোগিতা চাওয়া মানে জামাত শিবিরের শিক্ষার্থীদের সহযোগিতা। কারণ এই সরকারকে বাঁচানোর জন্য বিএনপি আসবে না, বিএনপি বরং স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহ মিন্টু বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, অতএব দ্বন্দ্ব নেই, তারা মিলিত সাপোর্টাস করতেই পারে। বিএনপিও দ্রুত নির্বাচন চায়, ভারতও দ্রুত নির্বাচন চায়, আওয়ামী লীগের দ্রুত নির্বাচন চায়, তাদের গোল তো এক। এবং বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় হাসান মাহমুদ। বুঝতেই পারছেন হিসাব কোন জায়গায়। তো এই পরিস্থিতিতে মাহফুজ সরকারের, ইউনূস সরকারের টনক নড়েছে। তারা এই সরকারকে সহযোগিতা করার আহ্বান। সহযোগিতা কারা করবে? সহযোগিতা করলে শুধু জামাত শিবির এবং শিক্ষার্থীরা, অন্য কেউ নয়। তাদের সহযোগিতা যাচ্ছে, এটাই হচ্ছে আহ্বানের তাৎপর্য। কিন্তু এদেরকে মূল্যায়ন করেনি শিবির, শিক্ষার্থীদের, প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন, তাদেরকে যথাযথ মূল্যায়ন সরকার করেনি। অথচ এই সরকারকে বাঁচিয়ে রেখেছে, বারবার ভয়ানক বিপদের হাত থেকে বাঁচিয়েছে এই শিবিরের ছেলে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা। ফেসিবাদের দালাল ও দোসরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন। ক্ষমা প্রার্থনা না করলেও শাস্তি প্রাপ্তি না হলে তাদের গ্রহণ করবেন না, তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন। এই আহ্বানটা কাদেরকে বলেছে? এই আহ্বানে কে সাড়া দিবে? বিএনপি সাড়া দিবে? নেভার। আহ্বানটা ম্যাস পিপলের উদ্দেশ্যে করেছে, কিন্তু বেসিক্যালি আহ্বানটা মূলত শিবির এবং ছাত্রদেরকে করেছে। তারাই আমল করবে যদি করে, এর মানে সহযোগিতা যাচ্ছে। দর্শক, মাহফুজের আর একটা পোস্ট, এটাও তাৎপর্যপূর্ণ। এগুলো দ্বারা বোঝা যায় যে সরকার কিছুটা বেকায়দায় আছে, ষড়যন্ত্রকারীরা জেগে উঠেছে, ষড়যন্ত্র প্রতিহত করা জরুরি। অতএব আমরা বলবো যে সরকার যথাযথ মূল্যায়ন হয়তোবা করেনি, তারপর শিবির এবং বৈষম্যদের ছাত্র আন্দোলন, আপনারা এই সরকারকে বাঁচান। আপনারা সরকারের আহ্বানে সাড়া দিয়ে সরকারকে রক্ষার চেষ্টা করুন। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগ মিলে ষড়যন্ত্র করছে। ফেসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি, মাহফুজের বক্তব্য। ফেসিবাদের বিভিন্ন শাখা পোশাক আবার সক্রিয় হচ্ছে, এর মানে সরকারের ভিতর থেকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার বিষয়টা টের পাচ্ছে। এই যে সিলেটে আইনজীবী সমিতি নির্বাচনে জিতলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ জিতেছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন অসুবিধা নেই, সরকার দায় দিন অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি
কেন পারেনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না, সেসব ব্যাখ্যা আমরা দিব। ব্যর্থতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগকে এখনো কেউ নিষিদ্ধ করতে পারে না, তবে আমি এর পেছনে অ্যাবসলিউটলি বিএনপিকে দায়ী করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি না বিএনপির কারণে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ আপনি না করেন, তাহলে আওয়ামী দোসরদের বিভিন্ন জায়গা থেকে সরাবেন কোন যুক্তিতে? নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা তাদের সহযোগিতা, এই অভিযোগে সচিব টচিব অনেকে সরিয়ে দেওয়া যায়। নিষিদ্ধ না করলে আপনি একটা লিগ্যাল ভিত্তি তো লাগবে, কিসের অভিযোগ তুলে সরাবেন? কিন্তু কালচারাল ফেসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। গাজার আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে আর অনেক বিষয় নিয়ে। মূল যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। দর্শক শ্রোতা, আমাদের দেশটা কিন্তু বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। শেখ হাসিনা বিদায় হওয়ার পর থেকেই অনেক নিউজ বের হচ্ছে এবং সাধারণ মানুষও অনেক কিছু রাজপথের মধ্যে করতেছে। অনেকে কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূসকে চায় না। কারা চায় না? যারা কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করতো, তারাই কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য, আমাদের দেশটাকে রক্ষা করার জন্য, আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস আমাদের দেশটাকে এত কিছু করতেছেন, তাদেরকে সাধারণ মানুষরা কি বলে, অনেকে কি বলে? দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।